অয়ং নাস্তি অতিক্রোধর্যতা। তুমি ওই স্থানে ধৈর্য ধরে বসো, আমি আবার দুষ্টের নিকট হইতে আসি। এই বলে লক্ষণ ঠাকুর যখন দর্শনের সম্মুখে গিয়েছে, দর্শন বলছে লক্ষণ, অন্যায় ভাবে যদি আমায় বদরে জীবন, তবে তোমাদের সপ্তম পুরুষ যেতে হবে নরক ভবন। লক্ষণ ঠাকুর বলছে কি, আমি কি অন্যায় করেছি কখন? দশানন বলে অন্যায় করুনি। প্রথম হয়েছে তোমার ঠাকুর দাদার সঙ্গে, তারপর হয়েছে তোমার সঙ্গে, আর সেই অনুমান শুনে বলতেছে তখন, লক্ষণ ঠাকুর শুনে বলতেছে তখন, উড়ে রাক্ষস বলতো শুনি এখন কি চাস আমার সদন? দর্শানন বলতেছে তখন, উড়ে লক্ষণ আমি রণস্থল থেকে 10 দণ্ডের বিদায় প্রার্থনা করি এখন। লক্ষণ ঠাকুর বলছে আমি তোমাকে 10 দণ্ডের বিদায় দিতে পারি, তবে যদি তুমি 10 দণ্ডের ভিতরে না আসো। দর্শানন বলছে আমি যদি 10 দণ্ডের ভিতরে না আসি এবং আমার একটি অস্ত্র না আসে, তাহলে আমার সপ্তম পুরুষ চিরতরে নরকগামী হয়ে থাকবে। এই কথা যখন বলেছে, লক্ষণ ঠাকুর দর্শাননকে বিদায় দিয়েছে। দর্শানন বিদায় পেয়ে বাংলার ওতখানি ডাক্কা দিয়ে নিয়ে ভাবছে মনে মন, এই বাংলার ওতখান এবং বাঙ্গা বদন কানা নিয়ে যদি ওই মন্দাদুরের সদন, মন্দাদুরি চিনবে দূরের কথা, আগ্রা পর্চাদ বিবেচনা করে করেছে কেমন। লঙ্কার বাড়িতে রথকানা রেখে রসমুদ্রায় দিয়ে দরজা লাগিয়ে শিব দুর্গা শিব দুর্গা শিব দুর্গা বলে করতেছে জপন। অন্তঃপুর থেকে মন্দাদুরি শুনতে পেল তখন, শুনে ভাবছে মনে মনে জানি না আজ মহারাজ কোন বিপদে পড়েছে, মায়ের মন্দিরে এসে শিব দুর্গা বলে জপন করতেছে। আগ্রা পর্চাদ বিবেচনা করে রসমুদ্রায় এসে মন্দাদুরি মহারাজ মহারাজ বলে যখন ডেকেছে, দর্শানন্দ অন্তের বেতায় সারা দিতে পারে নাই। তখন ভাবছে মনে মন, আমি যেই মন্দাদুরিকে শত শত ডাক দেবে, একটি ডাকের সারা পাইনি কখন, আজ আমায় ডাকছে, ওনার ডাকে সারা দিতে পারি নাই কারণ মন্দাদুরি বলতেছে তখন, মহারাজ আপনি উঠে আসুন, আমার কাছে এমন একখানা অস্ত্র রয়েছে, যার নাম ধরিয়ে করিবে ক্ষেপণ, ত্রিভুবনে বীর নাই তার, অবশ্যই হবে মরণ। মন্দাদুরির কথা শুনে ধীরে ধীরে উঠে এসে বলতেছে তখন, গো মন্দাদুরি, মন্দাদুরি অস্ত্র কানার যে এত শক্তি, বলো তো শুনি অস্ত্র কানার নাম কি এবং কোথায় রেখেছ? মন্দাদুরি বলতেছে তখন, মহারাজ অস্ত্র কানার নাম হয়েছে শক্তিশাল, আর রেখেছি আমি মেঘডুম্বরের পর্বতে। যখন বলেছে মেঘডুম্বরের পর্বতে, অগ্রে মন্দাদুরি পর্চাতে দর্শাননে ধীরে ধীরে করেছে পদার্পণ। অতি সত্তরে যে মেঘডুম্বরের পর্বতে কালো বর্ণের অস্ত্র দেখে নিজের অধীর দ্বারা দিয়ে পুজো করে শক্তিশালকে জাগ্রত করে বলছে, ওরে শক্তি, ওরে শক্তি, আজ তোমাকে কেন করেছি স্মরণ, আর সেই শ্রীরামচন্দ্রের ভাই লক্ষণের বক্ষস্থলে হইতে হবে তোমার পথে। এই কথা যখন বলেছে, শক্তিশাল বলতেছে তখন, মহারাজ আপনি জানেন না কখন আমার শক্তির বিবরণ, আমার শক্তি যে লক্ষণ ঠাকুর সহ্য করতে পারবে না কখন, বরং আমায় অন্য স্থানে করুন ক্ষেপণ। আর আমি বলি আমার শক্তির বিবরণ একবার শোনন দিয়ে মন।
ওগো পর্বতে পড়িলে পর্বত বর্ষা হয়ে যায়। সাগর শুকিয়ে শক্তিশীল করেছে কেমন, এই কথা যখন বলেছি দর্শাননের আগে রাগান্বিত বলতেছে তখন ওরে শক্তি, ওরে শক্তি নন কেছ আমার আর গুণ গাও। শক্তিশীল শুনে ভাবছে মনে মন বলতেছে তখন আমি নন কে চিরিনি, ওই চিরিনের দায় আমার যেতে হবে মহারাজ। আপনার মনে রাখেন দর্শানন শুনে ভাবছে মনে মন বলতেছে তখন আমি শক্তিকে নিয়ে রণস্থলে কেন করব ক্ষেপণ, একান্তে কি ধনুকে জড়িয়ে করিব ক্ষেপণ। এই বলে দর্শানন করেছে কেমন, ওগো ধনুকে জড়িয়ে শক্তি যখন চারিল রামচন্দ্রকে করেছে স্মরণ, শক্তিশালীর স্মরণে আমার রামচন্দ্র এসে দেখছে দর্শন। শক্তিশাল বলছে প্রভু গো রাম নারায়ণ, প্রভু গো রাম নারায়ণ আমি আপনাকে কেন করেছি স্মরণ। আজ আমি একটি বাসনা করে এসেছি, আপনি আমায় আশীর্বাদ করুন আমি যেন আমার বাসনা করতে পারি। রামচন্দ্র আমার অগ্র পরিচ্ছদ বিবেচনা না করে তথাস্তু বলে বলেছে যাও শক্তি পুরাও যে তোমার মনে রাখেছে।
শক্তিশীল বলছে প্রভু গো রাম নারায়ণ। আজ দশানন আমায় করেছে কেপন রণস্থলে, ওই লক্ষণের বক্ষস্থলে হইতে প্রথম। এই কথা যখন বলেছে রামচন্দ্র আমার শুনে নয়ন দ্বারা জল ছেড়ে দিয়ে আগ্রা পর্ষদ বিবেচনা করে বলতেছে তখন রে শক্তি